নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। কদর কমেছে তাঁতে বোনা কাপড়ের, সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে আজ ধ্বংসের মুখে প্রাচীন বাংলার এই কুটির শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগররা আজ অসহায়, বাধ্য হয়ে তারা পেশা বদলাচ্ছেন। ক্রমশ কমে যাচ্ছে হাতে চালিত তাঁত। হাতে তৈরি কাপড়ের চাহিদা আজ আর বাজারে তেমন নেই। শিল্পীরা তাদের তৈরি সামগ্রীর দাম পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে বাংলার প্রাচীন তাঁত শিল্প বাঁচানো আজ প্রায় দুষ্কর। খোদ মন্ত্রী পরিদর্শনের পরেও তাঁত শিল্পীদের অবস্থা এখনো সেই তিমিরেই। বিলুপ্তির পথে রামজীবনপুরের অন্যতম প্রাচীন শিল্প। বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ কুটির শিল্পগুলির মধ্যে অধিকাংশই আজ বিলুপ্তির পথে। আধুনিক কলকারখানার সাথে পাল্লা দিয়ে কোনো ক্রমে টিকে আছে যে কটি ঐতিহ্যবাহী কুটির শিল্প, তার মধ্যে অন্যতম হলো তাঁত শিল্প। কিন্তু আর্থিকভাবে রুগ্ন হয়ে পড়া এই শিল্প এখন অনেকটাই সংকটের মুখে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুরের তাঁতিপাড়ায় এখনো ভোর হতেই খটখটে শব্দে ভরে ওঠে চারিদিক। কিন্তু যত দিন এগোচ্ছে ক্রমশ মৃদু হয়ে আসছে সেই শব্দ। এলাকার শিল্পীদের আশঙ্কা, তাঁতের পরিচিত খটখট শব্দ পুরোপুরি স্তিমিত হয়ে যেতে আর হয়তো বেশি সময় বাকি নেই। মহাজনের কাছ থেকে সুতো নিয়ে তাঁত বুনে সামান্য মজুরিতে চলছে তাদের জীবন জীবিকা। চিরাচরিত হ্যান্ডলুমের মাধ্যমে এখন তাঁতের শাড়ি বুনে চলেছেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের রামজীবনপুরের ৩০ থেকে ৪০টি পরিবার। কিন্তু এই পেশায় আর সুদিন নেই। শাড়ি বোনার সুতো পেতেও অনেকই সমস্যায় পড়তে হচ্ছে। মহাজনের কাছ থেকে পর্যাপ্ত কাঁচা মাল সব সময় পাওয়া যায় না, ফলে টান পড়ছে রোজগারে। রামজীবনপুরের ষাটোর্ধ শিল্পী শোভারানী দাস এই বিষয়ে জানান। এই 11-12 বছর বেলা থেকে বিয়ের আগে থেকে তো এই কাজ কি আপনাদের পরিবারের সকলেই এই পেশাতে আছে। মজুরি ঠিকঠাক পাচ্ছেন আপনারা? ওই মজুরি পাচ্ছে কোথায়, একটা কাপড় মিলে আমাদেরকে খাটতে হচ্ছে লাগা, আবার ওই বড় চোরখাই সুতো করতে হচ্ছে এখন লাগা, তবে আবার ওখানে বুনতে পারছে। আপনারা যখন কাজ শুরু করেছিলেন তখন যে পরিমাণ মজুরি পেতেন, এখনো কি একই পরিস্থিতি আছে? এখন তো কাপড় আলাদা হয়েছে, এখন আগের থেকে আগে সুতোর কাপড় ছিল, এখন একটু বেশি পাচ্ছে, বেশি পেলে কি হয়েছে, খাটালিটা বেশি। তো আপনাদের পরবর্তী প্রজন্ম কি এই পেশাতে আসছে? মানে পরের যারা আপনাদের বাড়ির সদস্য তারা কি এই পেশাতে আসছে, এই কাজ করছে তারা? সরকারের তরফ থেকে অন্যান্য শিল্পীরা সাহায্য পেলেও তাঁত শিল্পীরা বঞ্চিতই থেকে গিয়েছে। কিছুদিন আগে মন্ত্রী এসে তাদের কার্যক্রম দেখে গিয়েছেন। তাঁতিরা তাদের দুঃখ কষ্টের কথাও মন্ত্রীকে জানান, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। রামজীবনপুরের আর এক শিল্পী রীনা দাস এই বিষয়ে বলেন। 22 বছর হলো। এই পেশার বর্তমান পরিস্থিতি কি? সমস্যা, এখন সংসার চালানোর সমস্যা হয়েছে বিরাট। ছেলে মেয়েদিকে মানুষ করতে পারছে না ঠিকঠাক মতো, মেয়েরা বেকার হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা অল্প লেখাপড়াতেই তাদেরকে বন্ধ করে দিতে হচ্ছে। কাজ অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না, সেরকম পেলে তো আপনি লেখাপড়া শেখানোর জন্য এত কষ্ট করতে হতো না। এর আগে কোনো মন্ত্রী বা নেতা এসেছিলেন? এখানে পাশাপাশি এসেছিলেন, তিনি তো বলে গিয়েছিলেন যে দেখবো আপনাদেরকে সব কিছু করে দেবো, কিন্তু কিছুই তো হচ্ছে না আমাদের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে এটা আমরা ঠিকঠাকভাবে কাজটা পাই, বা কাজের মজুরিটা যত পাই, সেইভাবে আমরা যেন সংসারটাকে ঠিকঠাকভাবে চালাতে পারি, ছেলে মেয়েদেরকে যাতে ভালোভাবে মানুষ করতে পারি, এটাই আমরা চাই। সুতো পাওয়ার পর সুতো ভালো করে পাকিয়ে তারপর একটি ভালো শাড়ি বুনতে গোটা সপ্তাহ কেটে যায়। সপ্তাহ শেষে মজুরি মেলে মাত্র 400 থেকে 500 টাকা। অর্থের অভাবে আর্থিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে চলেছে। তাদের দাবি সরকার যেন তাদের দিকে একটু দৃষ্টিপাত করেন। এই বিষয়ে রামজীবনপুর পৌরসভার পৌর প্রধান কল্যাণ তিওয়ারি বলেন। এই দুটো ক্ষেত্রেই আমরা সরকারকে বারবার জানিয়েছি। মন্ত্রী এসেছিলেন, শ্রীকান্ত মাহাতো এসেছিলেন, এবং আমি
তন্তুবাই এবং কাঁচা পিতল শিল্পীদের তরফ থেকে বারংবার মাস পিটিশন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া করেছি এবং এটা দিয়ে আমরা সওয়ালও করেছি, বিভিন্ন জায়গায় সওয়াল করেছি। এবারে দেখুন, যেটা হচ্ছে যন্ত্রপাতি, যেই যন্ত্রপাতি সাহায্য করবে বলছে সেই যন্ত্রপাতিগুলো নিয়ে কিন্তু তেমন কিছু উপকার হবে না। আমরা চাইছি, বারবার আবেদন করছি যে তাঁত শিল্পী যারা আছে বা কাঁথা পিতল শিল্পী আছে, এদিকে যদি একটা ক্লাস্টার তৈরি করে এদিকে একটা লোনের ব্যবস্থা করা যায়, যে তাঁত শিল্পী বা কাঁথা পিতল শিল্পীকে একটা লোন দিলে এরা নিজেরাই ম্যাটেরিয়ালটা কিনে এই উৎপাদনটা করলে এদের লাভ্যাংশটা বাড়বে। এই ব্যাপারে পৌরসভার পৌরপ্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলবেন বলে জানান, যদি কোনো সমাধান সূত্র বার করা যায়। এখন এটাই দেখার তাঁত শিল্পীদের হাল ফেরে কিনা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি। নিয়মিত পরিচর্যা হয় না গর্ভবতী মহিলা ও শিশুদের যাতায়াতের অ্যাম্বুলেন্সের। দুর্ঘটনার আশঙ্কা গাড়ি চালকের। বালুরঘাট হাসপাতালে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্যই নিয়োজিত ওই অ্যাম্বুলেন্স, কিন্তু এই সব অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভাররা আশঙ্কা করছেন গাড়ির মেইনটেনেন্স ঠিকমতো না হওয়ায় দুর্ঘটনার মধ্যে পড়তে পারেন রোগীরা। বালুরঘাট হাসপাতালে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে গর্ভবতী মহিলা ও শিশুদের যাতায়াতের অ্যাম্বুলেন্সগুলি নিয়মিত মেইনটেন্স হয় না। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় গাড়ির ড্রাইভার বা কর্মীরা। জানা যায়, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বিভিন্ন মূল্যে গর্ভবতী মহিলা বা 1 বছরের শিশুদের স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করার জন্য অ্যাম্বুলেন্স নিয়োজিত আছে প্রায় 5 জোড়া, অর্থাৎ 10টি গাড়ি সরকারিভাবে। কিন্তু এই সব অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভাররা আশঙ্কা করছে গাড়ির মেইনটেনেন্স ঠিকমতো হয়নি, যার ফলে গাড়ি চালাচ্ছেন যারা, তারা খুব আশঙ্কার মধ্যে রয়েছেন। তাদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। এদিন বালুরঘাট হাসপাতালে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার জানান, অভিযোগ গাড়িগুলো সময় মতো মেনটেনেন্স হচ্ছে না। কেন? এই এমার্জেন্সি গাড়ি কাজেরও ফাঁকা পাওয়া যাচ্ছে না, আর সেভাবে তারা পদক্ষেপ নিচ্ছে না। কাদের আন্ডারে গাড়ি, কোন সংস্থা আন্ডারে? JBKMRI তারা কি বলছে? তারা বলছে হবে, কাজ হবে, কবে হবে কিছু বলছে? সেটা কিছু বলছে না। এই নিয়ে আপনি কি কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? হ্যাঁ, এমার্জেন্সি কেস এগুলো গ্রামগঞ্জে যেতে হচ্ছে। আমার গাড়িতে যেরকম টায়ারের পরিস্থিতি খারাপ। জানা গিয়েছে গাড়ির টায়ারের অবস্থা ভালো নেই। স্বাভাবিকভাবেই তাদের খুব সতর্ক থেকে গাড়ি চালাতে হয়। কিন্তু ওই সংস্থার এই গাড়িগুলির দেখভালের দায়িত্বে যিনি আছেন, তিনি নিয়মিত দেখভাল করেন না। তাই গাড়ি চালকরা চাইছে অতি দ্রুত তাদের গাড়িগুলি পরিচর্যা শুরু হোক। দক্ষিণ দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। আজ জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। অনন্তনাগের বীজবেহারা এলাকায় সিতিপোড়া এনকাউন্টারের সময় নিরাপত্তা বাহিনী 2 সন্ত্রাসীকে হত্যা করেছে। পাশাপাশি ওই এলাকায় তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গোলা বারুদ সহ বিভিন্ন আপত্তিকর উপাদানও উদ্ধার করেছে। দেশে বর্ষা রানীর আগমনে মেঘ জমেছে ভারতের আকাশে। আগামী 5 দিন কেরালা, মাহে এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই 5 দিনে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের বিভিন্ন অংশে বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকের মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।